হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। আজকে আমরা এই ভিডিওর মধ্যে 2019 সালের একটি কোয়েশ্চেন পেপার ওয়ানের এই পেপারের 15টি কোয়েশ্চেন ডিসকাস করব। আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন হন তাহলে ডিসক্রিপশনের মধ্যে বা চ্যানেলের মধ্যে গিয়ে বেঙ্গলি পেডাগজির একটি প্লেলিস্ট পাবেন। সেখান থেকে আপনারা সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলি দেখবেন। হঠাৎ করে একটি ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন না। আমরা একটি সিরিয়াল অনুযায়ী ক্লাস করছি, বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছেন তারা বুঝতে পারবেন যে এক বছর বা কয়েক মাস পরের যে সিটেট ছিল বা হয়েছে তারপরে কিভাবে ডিফিকাল্ট হতে যাচ্ছে। এইভাবে আমাদের 24 পর্যন্ত কমপ্লিট করব এই চ্যানেলের মধ্যে। তাই আপনারা প্লেলিস্ট থেকে সিরিয়াল ওয়াইজ দেখবেন। আর যদি পেডাগজির থিওরি দেখতে চান বেঙ্গলি পেডাগজির, তাহলে ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে ইংলিশ পেডাগজি থিওরি একটি প্লেলিস্ট, বা চ্যানেলের মধ্যে থেকে গিয়ে দেখতে পারেন ইংলিশ পেডাগজি থিওরি। ইংলিশ পেডাগজি আর বেঙ্গলি পেডাগজি সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজের পেডাগজি বিলকুল সেম। চাহে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার হোক, ইংলিশ হোক, বাংলা হোক, পাঞ্জাবি হোক, সংস্কৃত হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজের সিলেবাস একদম সেম। তাই আপনারা যদি ইংলিশ দেখেন তাহলে ইংলিশটাও কমপ্লিট হবে, প্লাস আপনার বাংলার সিলেবাসটাও কমপ্লিট হবে, কারণ সিলেবাস একদম এজ ইট ইজ সেম। আর ইংলিশের কোয়েশনটা ট্রান্সলেট করে বাংলায় দেয়, তাই আপনার বাংলার কোয়েশনগুলি দেখলে আপনার ইংলিশের কনসেপ্টটাও ক্লিয়ার হবে, প্লাস বাংলারও। একটি সাবজেক্ট থেকে দুইটি সাবজেক্ট কমপ্লিট করতে পারবেন। আজকের যে প্রথম কোয়েশন সেটি হলো, একজন শিক্ষক চতুর্থ শ্রেণীকক্ষে ছাত্রদের কোনো একটি বিষয়ে আবেদ লেখার জন্য উৎসাহ দিতে পারেন যদি সেই বিষয়ে নিম্নলিখিতের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। মানে তিনি কিভাবে ইন্টারেস্ট বা মোটিভেশন যোগাতে পারেন, সেটি কিসের সম্পর্কিত হলে ছাত্রদের ইন্টারেস্টটা জাগবে বা তাদের মোটিভেশন হবে। সামাজিক আলোচনার বিষয়, জাতীয় সঙ্গীত, ব্যক্তিগত জীবন, পরিবেশ সম্পর্কিত বিষয়। যখন তিনি তাদের যে উৎসাহ জাগানোর জন্য লেখার জন্য কিছু দিবেন, তখন তাদের যে যদি ব্যক্তিগত জীবন থেকে কিছু দেওয়া হয় তখন তাদের অনেক উৎসাহ জাগবে। তুমি তোমার মায়ের এবং তোমার কথোপকথনের একটি ডিসকাশন লেখো, বা তোমার বাবার সাথে কিছু করার একটি ডিসক্রিপশন এইভাবে লেখো, বা এইভাবে হতে পারে যেমন তোমার একটি প্রিয় সিনেমার বিষয়ে লেখো। মানে তোমার ব্যক্তিগত জীবন থেকে যেটি হবে সেটি সব থেকে অ্যাক্টিভ হবে। অপশন 3 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 137, একটি ভাষা শিক্ষা ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি ঘরোয়া পদ্ধতি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে? ঘরোয়া পদ্ধতি কোনটি অন্তর্ভুক্ত হয়েছে? ভাষা পরীক্ষাগার, ল্যাঙ্গুয়েজ ল্যাব, সেটি ঘরোয়া পদ্ধতি নয়। ল্যাঙ্গুয়েজ ল্যাব স্কুলের ধরতে পারেন, মানে প্রাইমারি আর সেকেন্ডারি, এটি সেকেন্ড ইয়ারে ধরতে পারেন। ঘরের পরিবেশ, ভাষা শিক্ষাকেন্দ্র, বিদ্যালয়। ল্যাঙ্গুয়েজ ল্যাব, ভাষা শিক্ষাকেন্দ্র, বিদ্যালয়, এই তিনটিকে আপনি সেকেন্ড ইয়ারই ধরতে পারেন, কিন্তু প্রাইমারি হবে ঘরের পরিবেশ। ঘরের পরিবেশ থেকে ঘরের পরিবেশ, ঘরোয়া পদ্ধতি বলতে ঘরের পরিবেশ বোঝা যাচ্ছে। কোয়েশ্চন নাম্বার 138, যে গল্প ইতিপূর্বেই ছাত্ররা পড়েছে তাকে আবার বলতে বলা শিক্ষককে যা নির্ধারণ করতে সাহায্য করবে তা হলো স্মৃতিশক্তি, বোধশক্তি, উচ্চারণ, বানান। এইমাত্র যে গল্প বলা হচ্ছে তাদেরকে পুনরায় বলছেন যে সেটি আপনি বলে দেখান। এখানে শিক্ষকের বা শিক্ষিকার কি সাহায্য করবে? স্মৃতিশক্তি, বোধশক্তি, উচ্চারণ, বানান। এখানে বোধশক্তি, তার যে কতটুকু সে বুঝতে পারছে সেটা তিনি শিক্ষক নির্ধারণ করতে চেয়েছেন। অপশন 2 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 139, লেখার অসুস্থতা ডিসঅর্ডার, মানে রাইটিং ডিসঅর্ডার, সেটা কি? ডিসলেসিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসফোরিয়া।
ডিসলেসিয়া হচ্ছে পড়ার বিভ্রান্তি, মানে পঠন রিলেটেড রিডিং ডিসঅর্ডার ডিসলেসিয়া। ডিসগ্রাফিয়া হচ্ছে রাইটিং ডিসঅর্ডার, লেখার সাথে সম্পর্কিত, যেমন বাচ্চার লেখা দেখে কিছু বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে ডিসগ্রাফিয়া, লেখার সাথে সম্পর্ক ডিসগ্রাফিয়া। আর ডিসলেক্সিয়া হচ্ছে লেখা এবং পড়া দুটির সাথে, বেশিরভাগ পঠন দিয়ে পড়ার সাথে রিলেটেড থাকে। যে বাচ্চা বিকে ডি পড়বে সে লেখবেও বিকে ডি, এইভাবে ডিসলেক্সিয়ার মধ্যে হয়, পঠন রিলেটেড। অপশন 2 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 140, পড়া কেবলমাত্র লিখিত পাঠের উচ্চারণ নয়, যেগুলি পড়ছেন সেগুলি যে উচ্চারণ করে যাচ্ছেন, যেমন আমি এটা পড়ছি শুধু উচ্চারণ করছি, বরং এটি একই সঙ্গে গুরুত্বপূর্ণ। একজন দক্ষ বক্তা হয়ে ওঠা, একটি পাঠের অর্থ বোঝা, নতুন শব্দভাণ্ডার ও বাক্যের গঠন শেখা, নতুন শব্দের উচ্চারণের বাধা অতিক্রম করা। পড়া শুধু কেবলমাত্র যে উচ্চারণ করা সেটি নয়, সেটি হচ্ছে যে আপনি অর্থ বুঝতে পারছেন কিনা। এই যে পড়ছেন, পড়ার পর আপনি যদি অর্থ বুঝতে পারেন তাহলে আপনার পড়াটা কামিয়াব হয়েছে, আর যদি অর্থ বুঝতে না পারেন তাহলে পড়াটা হলো না। তাই পড়া শুধু উচ্চারণ নয়, অর্থ বোঝা, ডিকোড, যেগুলি লেখা আছে আপনি ডিকোড করতে পারছেন, কম্প্রিহেনশন করতে পারছেন। কোয়েশ্চন নাম্বার 141, প্রাথমিক শ্রেণীর শিশুরা তাদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভ করে, এটি অনুমোদিত হয়েছে। তাদের আঞ্চলিক ভাষাকে উৎসাহ দেওয়ার জন্য একটি স্বাভাবিক প্রতিবেশী তৈরি করা, যেহেতু শিশুরা কোনো ভাষা বুঝতে পারে না তাদের মধ্যে সৃজন ক্ষমতা গড়ে তোলা, মানে তাদের ক্রিয়েটিভভাবে গড়ে তুলবেন। যেহেতু শিশুরা কি কোনো ভাষা বুঝতে পারে না, এটি স্বাভাবিক প্রতিবেশ তৈরি করা, তাদের আঞ্চলিক ভাষাকে উৎসাহ দেওয়ার জন্য, তাদের আঞ্চলিক ভাষাকে উৎসাহ দেওয়ার না, প্রাথমিক শ্রেণীতে মানে প্রাইমারি স্টেজ যে মাতৃভাষা দিয়ে শিক্ষা দেওয়া কেন দেওয়া হয়, কারণ একটা স্বাভাবিক পরিবেশ তৈরি করা, যে তারা এইভাবে বুঝে যে তাদেরকেও রেসপেক্ট করা হচ্ছে, তাদের সম্মান দেওয়া হচ্ছে, তাদের যে ছোটো বাচ্চা তাদের মাতৃভাষাকে বলা হচ্ছে, তারা ভালোবাসবে, তখন একটা ন্যাচারাল পরিবেশ তৈরি হবে। কোয়েশ্চন নাম্বার 142, প্রথম শ্রেণীর একটি ভাষা শিক্ষার বই শুরু হয় কবিতা ও গল্পের মধ্য দিয়ে, আর তারপর আসে অক্ষরে। এই ধরনের পাঠ্যপুস্তক কোন কর্মকৌশল অ্যাপ্রোচ অনুসৃত হয়? ঊর্ধ্বগামী টপ বটম আপ পদ্ধতি, অধোগামী টপ ডাউন পদ্ধতি, শাস্তিমূলক ডিসিপ্লিনারি পদ্ধতি, পাঠ্যক্রমের কাঠামো পদ্ধতি, কারিকুলাম ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ। আপনারা যদি এর আগের ভিডিওটি দেখেন তাহলে আমি বটম আপ অ্যান্ড টপ ডাউন এক্সপ্লেন করেছি, আর যদি ইংলিশের পেডাগজির যে থিওরি প্লেলিস্ট আছে সেখানেও ডিটেলভাবে ডিসকাশন করা আছে। বটম আপ যখন আপনি প্রথমে লেটার, তারপরে ওয়ার্ড, তারপরে সেন্টেন্স, তারপরে ফ্রেজ, তারপরে স্টোরি, আর টপ ডাউনের মধ্যে প্রথমে স্টোরি, তারপরে স্টোরি থেকে বটম আপের উল্টোটাই হচ্ছে টপ ডাউন। প্রথমে কি করছে কবিতা এবং গল্পের মধ্যে, তারপর আসে অক্ষর, লাস্টে আসছে অক্ষর, আর প্রথমে আসছে কবিতা থেকে একদম লাস্টে আসছে অক্ষর, তখন হবে টপ ডাউন। আর যদি অক্ষর থেকে কবিতায় যাওয়া হতো তাহলে বটম আপ হতো। অপশন 2 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 143, নিম্নলিখিতের মধ্যে কোন বিবৃতিটি সঠিক? এখানে কোনটি সঠিক আছে? প্রথম শ্রেণীর একটি ছাত্র একেবারেই ইংরেজি জানে না। প্রথম শ্রেণীর ছাত্র কেন, একটি ছোট বাচ্চা স্কুলে যে যায় না যে বাচ্চা, সেটাও ইয়েস নো এইভাবে কিছু না কিছু ওয়ার্ড বলতে পারে। ছাত্ররা তাদের সঙ্গে অভিজ্ঞতার সম্পদ নিয়ে বিদ্যালয়ে আসে। ছাত্ররা যখন বিদ্যালয়ে আসে তখন তারা একরকম শূন্য অবস্থায় থাকে, কখনো তারা শূন্য অবস্থায় ব্ল্যাঙ্ক স্লেট থাকে না। এটা আগে ভাবা হতো যে ছাত্ররা একদম ব্ল্যাঙ্ক স্লেট, কিন্তু এখন এইভাবে ভাবা হয় না। এখন কনস্ট্রাকটিভিস্ট ছাত্ররা অ্যাক্টিভ থাকে, চাইল্ড লিটল সায়েন্টিস্ট বলা হয়। জিন পিয়াজে এই কথা বলেছেন। একগুচ্ছ শব্দ গাদাগাদি করে ছাত্ররা ভাষা শিখবে। ছাত্ররা তাদের সঙ্গে অভিজ্ঞতার সম্পদ নিয়ে বিদ্যালয়ে আসে, তাদের সাথে কিছু না কিছু অভিজ্ঞতা থাকে, সেইগুলি সম্পদ নিয়ে আসে, আর এইগুলি আপনি রিসোর্স হিসাবে ব্যবহার করবেন। সে
যা নিয়ে আসছে সেটা আপনাকে রিসোর্স হিসাবে আপনি ব্যবহার করবেন। কোয়েশ্চেন নাম্বার 144, একজন ছাত্র স্বাভাবিকভাবে তার প্রথম ভাষা শিখবে, আরম্ভ করবে, অর্জন করবে, মজবুত করবে। প্রথম ভাষা যেটা অ্যাকুইজিশনের কথা বলা হচ্ছে। অ্যাকুইজিশন মানে অর্জন করা, যে ভাষাটায় আপনি অটোমেটিক শিখলেন, কোনো বিদ্যালয়ে না গিয়ে, কোনো ক্লাসের মধ্যে না গিয়ে, কোনো এফোর্ট না করে অটোমেটিক যেই ভাষা শিখছেন সেটা হচ্ছে আপনার প্রথম ভাষা বা আপনার মাদার টাং। আপনি কি করছেন? অর্জন করছেন। অপশন 3 ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 145, নিম্নলিখিতের মধ্যে কোনটি সুগ্রাহী দক্ষতা রিসেপটিভ স্কিল এর অন্তর্গত? শোনা এবং বলা, শোনা এবং পড়া, পড়া এবং লেখা, পড়া এবং বলা। এই যে রিসেপটিভ স্কিল বা প্যাসিভ স্কিল, অ্যাক্টিভ স্কিল, এগুলি থিওরির মধ্যে ভালোভাবে দেওয়া আছে। থিওরির প্লেলিস্ট দেখলে বুঝতে পারবেন, বা প্রিভিয়াস যে ক্লাস ছিল সে ক্লাসের মধ্যেও ডিসকাস আছে, কারণ একটি ক্লাস আর একটি ক্লাসের সাথে রিলেটেড থাকবে। তাই আমি বলছি আপনারা যদি এই ক্লাসগুলো দেখছেন তাহলে একটি সিরিয়াল ওয়াইজভাবে দেখবেন। আমাদের যে 4টি স্কিল আছে ল্যাঙ্গুয়েজের, এল, এল, এস, আর, ডাব্লিউ, এই 4টি স্কিল আছে। এই যে লিসেনিং আর রিডিং আছে সেটাকে অ্যাক্টিভ স্কিল বলা হয় বা এক্সপ্রেসিভ স্কিল বলা হয় বা প্রোডাক্টিভ স্কিল বলা হয় লিসেনিং আর রিডিংকে। কারণ অ্যাক্টিভ স্কিল বলা হয়, সরি মিস্টেক হয়ে গিয়েছে, এল, এস, আর, এল, এস, আর, ডাব্লিউ। লিসেনিং আর রাইটিং এগুলি হচ্ছে প্যাসিভ স্কিল বা রিসেপটিভ স্কিল। লিসেনিং আর রাইটিং সেটা হচ্ছে প্যাসিভ স্কিল বা রিসেপটিভ স্কিল। কারণ আপনি যখন লিসেন করছেন, এখন ভিডিও থেকে আপনি শুনছেন, আপনি প্যাসিভভাবে আছেন, আপনি নিষ্ক্রিয়ভাবে আছেন, আর আপনি রিসিভ করছেন। আমি যা বলছি আপনি কি করছেন? রিসিভ করছেন। তাই লিসেনিং আর রিডিং সেটা হচ্ছে প্যাসিভ স্কিল, রিসেপটিভ স্কিল। তারপরে আসছে যে স্পিকিং আর রাইটিং। স্পিকিং আর রাইটিং হচ্ছে অ্যাক্টিভ স্কিল বা এক্সপ্রেসিভ স্কিল বা প্রোডাক্টিভ স্কিল। এগুলিকে আউটপুট স্কিলও বলা হয়। অ্যাক্টিভ স্কিল কিভাবে? স্পিকিং, আমি এখন কথা বলছি, আমি অ্যাক্টিভ আছি। আমি যখন কিছু লিখবো তখনও আমি অ্যাক্টিভ থাকবো, আমি কিছু এক্সপ্রেস করব, তাই এক্সপ্রেসিভ। স্পিকিং আর রাইটিংকে অ্যাক্টিভ, এক্সপ্রেসিভ, প্রোডাক্টিভ স্কিল বলা হয়। এই থিওরিটি আপনি যে পেডাগজির প্লেলিস্ট আছে সেখান থেকে ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে রিসেপটিভ স্কিল কোনটি? শোনা এবং পড়া। যখন আপনি শুনবেন তখন আপনি রিসিভ করবেন। এখন এই ভিডিও থেকে আপনি শুনছেন, তখন আপনি রিসিভ করছেন। যখন আপনি রিডিং করবেন, পড়বেন, তখন কি হবে? রিসিভ করবেন। অপশন 2 ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 146, একজন শিক্ষক বিশেষণ অ্যাডজেক্টিভ বোঝাতে গিয়ে ছাত্রদের তাদের নিজের অন্তত একটি গুণবালি বলতে বললেন এবং তারপর সংজ্ঞা দেন। এই পদ্ধতিকে কি বলে? ইন্ডাকটিভ পদ্ধতি বা ডিডাকটিভ পদ্ধতি, টিপিপি পদ্ধতি, সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া মানে টিপিআর, এখানে প্রিন্টিং মিস্টেক আছে। টিপিআর মানে টোটাল ফিজিক্যাল রেসপন্স, নিমগ্ন ইমার্শন পদ্ধতি। অপশন 1 হচ্ছে ইন্ডাকটিভ পদ্ধতি। ইন্ডাকটিভ পদ্ধতির মধ্যে যখন আপনি প্রথমে এক্সাম্পল দিবেন, এক্সাম্পল দেওয়ার পর আপনি রুলের দিকে যাবেন। প্রথমে হবে এক্সাম্পল, যেমন আপনি নাউন পড়াচ্ছেন, নাউন পড়ানোর সময় আপনি বললেন অ্যাপেল, ম্যাঙ্গো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, এইভাবে বললেন। তারপরে আপনি ডেফিনেশনটা দিলেন বা রুল দিলেন, তখন হবে ইন্ডাকটিভ। প্রথমে এক্সাম্পলটা দিবেন, তারপরে রুলের দিকে যাবেন, সেটা হবে ইন্ডাকটিভ। ডিডাকটিভের মধ্যে প্রথমে রুল দেওয়া হবে, যে ডেফিনেশনটা, রুল দেওয়া হবে বা ডেফিনেশন দেওয়া হবে। যেমন নাউন কাহাকে বলে সেটার ডেফিনেশন দিবেন, পরে এক্সাম্পল দিবেন। এক্সাম্পল টু রুল হচ্ছে ইন্ডাকটিভ পদ্ধতি, আর রুল টু এক্সাম্পল যেটা সেটা হচ্ছে ডিডাকটিভ মেথড।
এখানে কি বলছে কোয়েশনের মধ্যে অ্যাডজেক্টিভ বোঝাতে গিয়ে ছাত্রদের নিজের অন্তত গুণবালি বলতে, মানে যে প্রথমে কি করছেন তিনি এক্সাম্পল দিয়েছেন, তারপরে সংজ্ঞা দিয়েছেন, প্রথমে এক্সাম্পল দিয়েছেন পরে ডেফিনেশন দিয়েছেন, তাহলে কি করছেন তিনি ইন্ডাকটিভ পদ্ধতি ইউজ করছেন। তারপরে যে সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া টিপিআর, টোটাল ফিজিক্যাল রেসপন্স, যেমন আপনি কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন, যেভাবে আপনি দিচ্ছেন বাচ্চারা, আপনি যেভাবে কমান্ড দিচ্ছেন বাচ্চারা ঠিক সেইভাবে করছে, শারীরিকভাবে গতিবিধি করে। যেমন আপনি একটি স্মল বলছেন, স্মল বলার সাথে সাথে আপনি হাত দিয়ে দেখাচ্ছেন স্মল, বাচ্চারাও ঠিক সেইভাবে স্মল দেখাচ্ছে। তারপরে আপনি যখন বলছেন বিগ বলে আপনি হাত দিয়ে বড় করে দেখাচ্ছেন, তারপরে বাচ্চারাও ঠিক সেইভাবে বড় করে দেখাচ্ছে, সেটা হচ্ছে টিপিআর মেথড। বা যে কোনো কমান্ড দেওয়া ঠিক সেই কমান্ড অনুসারে বাচ্চারা রিপ্লাই করে, সাথে সাথে টিচারের সাথে সাথে সেইভাবে করে। তারপরে হচ্ছে নিমগ্ন বা ইমার্শন পদ্ধতি, মানে ইমার্শনের মধ্যে যখন যেটি ভাষা শেখানো হবে, যেটি ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, সেই ল্যাঙ্গুয়েজ চারিদিকে শুধু সেই পরিবেশ দেওয়া হবে, তখন সেটা হবে ইমার্শন পদ্ধতি। কোয়েশ্চেন নাম্বার 147, কোনো ভাষা আনুষ্ঠানিক পদ্ধতিতে শিক্ষকের সাহায্যে শেখা হয়? কোনটি ভাষা শিক্ষকের সাথে গিয়ে শিখেন? প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, মাতৃভাষা, ঘরের ভাষা। মাতৃভাষা মানে মাদার টাং, প্রথম ভাষাও মাদার টাং, ঘরের ভাষাও মাদার টাং। তাহলে আপনি শিক্ষকের থেকে গিয়ে কি শিখবেন? দ্বিতীয় ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আপনি শিখবেন শিক্ষকের কাছ থেকে গিয়ে। কোয়েশ্চেন নাম্বার 148, একজন শিক্ষক তরুণ শিক্ষার্থীদের নতুন শব্দ শেখানোর জন্য প্রকৃত বস্তু ব্যবহার করেন, কারণ বস্তু দ্বারাই আমরা কেবল নতুন শব্দভাণ্ডার শিখতে পারি। এটা শব্দের সঠিক উচ্চারণ শেখাতে সাহায্য করে। এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তুর সঙ্গে শব্দের সংযোগ বোঝায় এবং সেগুলো তারা নিজের ভাষায় বলে। যেহেতু তরুণ শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তা করতে সক্ষম নয়, তাই এ ধরনের পাথুরের বিষয় তাদের ভালো করে শিখতে সাহায্য করে। এর মতলব হচ্ছে আপনি টিএলএম কেন ইউজ করছেন? টিএলএম ইউজ করার কারণটা কি? তাদের বাস্তব জীবনের সাথে আপনি রিলেট করছেন, যে রিয়েল লাইফ থেকে কিছু নিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে রিয়েলিয়া দিয়ে অনেক কোয়েশন আছে। যখন আপনি বাস্তব জগৎ থেকে কোনো জিনিস নিয়ে যাবেন, তখন সেটা হবে রিয়েলা। তখন তাদেরকে রিয়েল লাইফের সাথে রিলেট করে পড়াচ্ছেন, তারা নিজের ভাষায়ও বলতে পারবে, তখন অপশন 3 হবে সঠিক। কোয়েশ্চন নাম্বার 149, ভাষা প্রসঙ্গক্রমে সাহিত্যকে অন্তর্ভুক্ত করা আছে, মানে বা ল্যাঙ্গুয়েজের সাথে লিটারেচারটাকে অন্তর্ভুক্ত করার উচিত, কারণ কি? এটি নির্ভেজাল ভাষা পড়া ও শেখার মাধ্যম। এটা শিক্ষার্থীদের জটিলভাবে ভাবতে সক্ষম করে। এটা ছাত্রদের উপর পাঠ্যক্রমের বোঝা হ্রাস করতে সাহায্য করে। এটা ছাত্রদের নতুন শব্দ শেখাতে সাহায্য করে। অপশন 1 হচ্ছে সঠিক। এটি নির্ভেজাল ভাষা পড়া ও শেখার মাধ্যম। লিটারেচার যখন এটা হচ্ছে অথেন্টিক ম্যাটেরিয়াল। অথেন্টিক ম্যাটেরিয়াল কি সেটা কোয়েশনও আসে। অথেন্টিক ম্যাটেরিয়াল হচ্ছে সেটা যখন পড়ানোর উদ্দেশ্যে সেই জিনিসটি রচনা করা হয়নি, অন্যান্য পারপাসের জন্য, অন্যান্য উদ্দেশ্যের জন্য বানানো হয়েছে, কিন্তু সেটি আপনি পড়ার সময় এনেছেন। যেমন লিটারেচার, সাহিত্য বা অন্যান্য কোনো পুস্তক, কোনো কবির লেখা পুস্তক, সেটি আপনি ক্লাসের মধ্যে এনে পড়াচ্ছেন, সেটা আপনি অথেন্টিক মেটেরিয়াল। বা নিউজ পেপার একটা অথেন্টিক মেটেরিয়াল। এটি নির্ভেজাল ভাষা পড়া এবং শেখার মাধ্যম। অপশন 1 সঠিক। কোয়েশ্চন নাম্বার 150, একটি ভাষা শিক্ষা কক্ষে গল্পকথন যেভাবে এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে, তা হলো নীতি শিক্ষা দেওয়া, মনোরঞ্জনের খুব ভালো উৎস হিসেবে শিক্ষকদের উদ্বেগ মুক্ত হতে সাহায্য করে, সামগ্রিকভাবে ভাষাকে উপস্থাপন করে। ভাষা শিক্ষা কক্ষে গল্পকথন যেভাবে এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে, মানে সামগ্রিক ভাষাকে উপস্থাপন করা। সামগ্রিকভাবে আপনি ভাষাকে উপস্থাপন করতে পারছেন,
উপস্থাপন মানে প্রেজেন্ট করতে পারছেন, এটা অপশন 4 ইজ কারেক্ট। আর যে কোয়েশ্চন নাম্বার 148 ছিল, 148, একজন শিক্ষক তরুণ শিক্ষার্থীদের নতুন শব্দ শেখানোর জন্য প্রকৃত বস্তু ব্যবহার করেন। প্রকৃত বস্তু আপনি টিএলএম ধরতে পারেন, ডিএলইয়া ধরতে পারবেন, যে কিছু ধরতে পারেন। এই কোয়েশ্চনের মধ্যে সিটেট বোনাস মার্ক দিয়েছিল। এই কোয়েশ্চন কিছু একটা ভুল ছিল, যদি এখানে হতো না এইভাবে দিত না অপশন, তাহলে অপশন 1টি সঠিক হতো। আর এই যে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর একটু ঠিক আছে, কিন্তু ঠিক আছে বলতে সব থেকে যদি বেস্ট অপশনটি চুজ করা হয় তাহলে আপনি অপশন যে 3 আছে সেটা চুজ করতে পারেন। কিন্তু এই কোয়েশনে প্লাস মার্ক দিয়েছিল, সবাইকে এই মার্ক পেয়েছিলেন। আই হোপ, আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। আপনারা কমেন্টের মধ্যে মতামত জানাবেন যে ক্লাসটা কেমন হয়েছে, আর ভিডিওটি শেয়ার করবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইবও করবেন।